হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা তোমাদের কথা দিতে পারি, আজকের ঘটনা ছেড়ে বা স্কিপ করে কেউ যেতে পারবে না, কারণ আজকের ঘটনাটা এরকমই ভয়ঙ্কর হতে চলেছে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আর প্রত্যেক দিন যে তোমাদের একটা করে টিপস দিই, টিপসগুলো কিন্তু করতে থাকবে। জীবনে ছোট ছোট টিপস আমাদের জীবনকে গড়ে তুলতে কিন্তু সাহায্য করে, কারণ আমরা একটা জিনিস জানি, বিন্দু 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 দিয়েই কিন্তু সিন্ধু হয়। 1 টাকা করে রাখতে একদিন 1 লাখ টাকা হয়, সেই রকম 1 লাখ থেকে অধিকও হয়। সেই রকম কিন্তু তোমাদের প্রত্যেকটা টিপস জীবনে অ্যাপ্লাই করতে হবে। দেখবে টিপসগুলো অ্যাপ্লাই করতে করতে জীবনে একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত দিশেহারা ভাবছো জীবনে কি করে উন্নতি করব, কিভাবে জীবনে সফলতা পাবো, তাদের জন্য শুধুমাত্র টিপসগুলো দিই, তারা করে দেখতে পারো। কারণ যারা যারা করেছে তারা কিন্তু কমেন্টে লিখে গেছে যে দিদি ভাই তোমার টিপস অ্যাপ্লাই করে আমরা উপকৃত হয়েছি। তো চলো এবার আমরা ঘটনায় যাই। আজকের ঘটনাটা সবাইকে বলবো মনোযোগ সহকারে শোনো। প্রশ্ন কিন্তু থাকবে, আমি কিন্তু এবার থেকে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরই কমেন্টে কিন্তু নাম বলবো। দেখি তোমরা কারা কারা সঠিকভাবে শোনো, তাহলেই তো বুঝতে পারবো কারা শুনছো কারা শুনছো না। তাহলে চলো এবার ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে বাবলি। বাবলি বলে দিদি ভাই আমার কিন্তু নাম, বাবলিও কিন্তু নিজের নামটা অ্যাকচুয়ালি আমাকেও বলেনি, ও একটা কাল্পনিক নাম দিয়ে ঘটনাটা আমাকে পাঠায়। বলে দিদি ভাই আমার নাম বাবলি, এটা আমার কাল্পনিক চরিত্র, আমার অরিজিনাল নাম আমি এখানে হাইড রাখছি কিছু পারিবারিক কারণে। আমার যে ঘটনাটা বলবো এই ঘটনাটা দিদিভাই আজকের না, এই ঘটনাটা তোমাকে পাঠানোর জন্য উৎসাহ করেছে আমার কাকিমা। কারণ আমি তোমার ঘটনা শুনি, কিন্তু কোনোদিন ভাবিনি তোমাকে আমি কোনো ঘটনা পাঠাবো, কারণ আমার জীবনে ব্যক্তিগতভাবে কোনো ঘটনা নেই। কিন্তু আমার কাকিমার জানা একটি ভয়ঙ্কর ঘটনা তোমাকে আজকে শেয়ার করছি। ঘটনাটা যদি পড়ে তোমার ভালো লাগে, মনে হয় সত্যি, তাহলেই তুমি তোমার বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে অবশ্যই শেয়ার করবে। আর ঘটনাটা আমি কিন্তু বাবলি তোমার নিয়েছি, এখন ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাবলি জানায় দিদিভাই আমার কাকিমার বিয়ে হয় 2005 সালে, অনেকটা লং টাইম। 2005 থেকে আজ হচ্ছে 2025, ছেড়ে 26-এ পা দিতে চলেছি, তো অনেকটা লং টাইম। সেখানে দাঁড়িয়ে আমাদের বাবলি বলে যে দিদিভাই আমার কাকিমা যখন বিয়ে হয়ে, নিজের কাকিমা যখন বিয়ে হয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে, তারপর থেকেই একটার পর একটা কিছু না কিছু ঘটতেই থাকে, কিছু না কিছু হতেই থাকে। আর বাবলি কিন্তু এই জিনিসগুলো কোনোদিন জানতো না তার কাকিমা যদি তাকে না শেয়ার করতো। এবার বলি যে কি ঘটে, কাকিমার সাথে কি হয়েছে যে বাবলি আমাদেরকে এত উৎসাহ নিয়ে আজকে ঘটনাটা তার কাকিমার কাছ থেকে শুনে আমাদের শেয়ার করলো। তাহলে কাকিমার কথা মতো ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শোনো। আমার বিয়ে হয় 2005 সালে, দেখাশোনা করে বিয়ে। আমার বিয়ে হয় বনগাঁর কোনো একটি জায়গায়, জায়গাটা আমি এখানে বলতে পারবো না। আমার যেদিনকে বিয়ে হয়, বাসি বিয়ের পর আমাদের রীতি রিবাজ মতো কাক ভরে শ্বশুরবাড়ি আসতে হয়, সূর্যের আলো যেন না দেখতে পারি, একদম অন্ধকার থাকতে আমাকে শ্বশুরবাড়িতে তোলা হয়। রীতি রিবাজগুলো একটু বেলা হতেই সব শুরু হয়ে যায়। যেরকম বিয়েবাড়ি আমরা জানি, বউ আসার অপেক্ষায় সারা রাত সবাই জেগে থাকে, একটা আনন্দ মুখর হয়ে থাকে যে নতুন বউ আসবে। কিন্তু যখন আমি আমার শ্বশুর বাড়িতে সকালবেলা গেলাম, তখন দেখলাম যে আমার শাশুড়ি মা আসেনি, তারই এক খুব কাছের কোনো রিলেটিভ। তখন আমি ওনার অ্যাকচুয়ালিও পরিচয়টা জানতাম না, তবে আমার শাশুড়ি মাকে চিনতাম। আমার শাশুড়ি মা বরণডালা না নিয়ে এসে আমাকে একজন ভদ্রমহিলা উনি আসেন, যাকে আমার স্বামী জেঠিমা বলে আমাকে পরিচয় করান, মানে আমার হাজব্যান্ডের জেঠিমা। আমি তখন
ওনাকে প্রণাম করলাম। উনি বরণডালা দিয়ে আমাকে বরণ করিয়ে বলল যা রীতি রিবাজ নিয়ম আছে আমাদের পরিবারে সেগুলো একটু বেলা করে হবে, কারণ আমার হাজবেন্ডের মা মানে আমার শাশুড়ি মা নাকি একটু অসুস্থ। এই কথাগুলো শোনা মাত্র আমার খুব খটকা লাগলো, সত্যি খারাপ লাগলো যে একটা মেয়ে সবসময় একটাই জিনিস আশা করে যে শাশুড়ি বরণডালা নিয়ে আসবে, যেখানে আমার শাশুড়ি এখনো জীবিত, কিন্তু আমার শাশুড়ি আসেননি। সেখানে ওনার বড় ভাসুরের বউ আসে। তো যাই হোক, আমি আর 7-5 না ভেবে আমাকে একটা রুম দেওয়া হয়, দোতলা বাড়ির নিচে একটা রুম। বাড়িতে সেরকমভাবে লোকজনও নেই, আর পরিপাটি করে সেরকম মানে চাদর টাদর সাজানো বা কিছু এরকম কিছুই না। একদম মনে হচ্ছে আমি কারোর বাড়িতে ঘুরতে এসেছি। শুনতে অদ্ভুত লাগলেও আমার জীবনে এগুলো ঘটেছে। আমি গেলাম, গিয়ে আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নি, সারা রাত ঠিকমতো ঘুম হয়নি, চোখ আর এক জায়গায় রাখতে পারছি না, চোখ বুজে আসছে, এবার আমি ঘুমিয়ে পড়ব। আমার হাজব্যান্ড আমাকে বলল কিছু মনে করো না, আসলে আমার মায়ের কদিন যাবৎ শরীরটা খুব খারাপ ছিল, হয়তো মায়ের আমি তো বিয়েতে চলে যাই, মায়ের হয়তো শরীরটা খুব খারাপ করেছে, আর কিছু বলিনি কারণ বিয়েটা যেন আটকে না যায়, তুমি কিছু মনে করো না, রীতি রিবাজ না হবে পরে। আমি তখন বললাম ঠিক আছে। তা আমাকে বলল তুমি একটা কাজ করো, তুমি স্নান টান করে নিয়ে ঘুমিয়ে পড়ো, হয়তো তোমার শরীরটা খুব টায়ার্ড, আমারও ভালো লাগছে না, আমি একটু উপরে মাকে দেখে আসি। আমি বললাম আপনি চাপেন একা? বললো হ্যাঁ, মায়ের এখন অনুমতি নিইনি, তোমাকে আবার উপরে নিয়ে গেলে মা কি বলবেন না বলবেন। আমি কোনো কথা না বলে হাঁ করে আমার স্বামীর মুখের পানে আমি তাকিয়ে থাকলাম। আমি তো ঘরের বউ, নতুন বউ, আমি বাড়িতে আসলাম, আমি শাশুড়ি মা, মানে সে তো আমার মায়ের সমান, আমি তাকে দেখতে যাব, তার জন্য আবার অনুমতি নিতে হবে, অনুমতি না নিলে তাহলে পরে আমি দেখতে যেতে পারবো না। খুব অদ্ভুত লাগলো বিষয়টা। তো আমি আমার হাজবেন্ডকে বলতে চেয়েছিলাম কতগুলো কথা, কিন্তু উনি সেই সময়টা আমায় দিলেন না। আর সকালবেলা আমিও স্নান করার একটু তাড়াই ছিলাম, আমি স্নান করতে চলে যাই। তো আমার হাজবেন্ড ওখান থেকে ও মায়ের ঘরে চলে যায়। আমি স্নান করে বেরিয়ে ভাবলাম হয়তো আমার হাজবেন্ডকে আমি দেখব যে উনি ঘরে আছেন বা ঘুমাচ্ছেন, বা হয়তো আমার জন্য অপেক্ষা করছেন, কিছু বলবেন। তো আমি যখন ওয়াশরুম থেকে বেরোই, আমি দেখলাম যে না, আমার ঘরটা বাইরে দিয়ে যেরকম আমি স্নান করতে যাওয়ার আগে বন্ধ করে চলে যায়, সেরকমভাবেই বাইরে দিয়ে দরজা দেওয়া। আমি ঘরে একা, খুব অসহায় লাগছে। এতটা বছর বাবা মায়ের কাছে ছিলাম, একান্নবর্তী পরিবার, কাকা জ্যাঠা মামি মামা সবাই আসতো বাড়িতে, সবার সাথে ছিলাম। আজকে এখানে এসে আমি একা একটা ঘরে বন্দি, যেখানে আমার আজকে নতুন এই বাড়িতে পায়ের ছোঁয়া পড়েছে, যেখানে আমার আজকে কত রকমভাবে আনন্দ করার দিন, হই হই হবে সারা বাড়িতে, কিন্তু সেখানে আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি। আমার স্বামী মায়ের কাছে গেছে তো গেছেই, আর বাড়িতে সেরকম লোকজন নেই যে আমি কাউকে বলবো বা কেউ আমাকে এসে দেখবে। খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি আর কাউকে কি বলবো। আমি চুপচাপ আমার মতো বসে থাকতে 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 একটা সময় ঘুমিয়ে পড়ি। যখন বেলা গড়িয়ে দুপুর হয়, তখন আমাকে এসে একজন মহিলা ডাকে, নতুন বউ, নতুন বউ, ও নতুন বউ, ওটো ওটো, এত ঘুমালে হয় নাকি? কানে কথাটা আসতেই খুব খারাপ লাগলো। আর আমারও খারাপ লাগছে যে সত্যিই তো আমি একটা বাড়ির বউ, আমি এত ঘুমালাম কি করে। আমি তাড়াতাড়ি উঠেই মাথায় ঘোমটাটা টেনে আমি বললাম যে আগে আসলে আমার চোখটা লেগে গেছিলো, কালকে সারা রাত আমার ঠিকমতো ঘুম হয়নি তো, ওর জন্য। আসলে উনি কোথায়? আমাকে তখন বলল, উনি মানে কে? তোমার স্বামীর কথা বলছো? আমি বললাম আজ্ঞে। বলল উনি আছে, চিন্তা করতে হবে না, ঘরেই আছে, তুমি একটা কাজ করো, খেতে এসো, ভাত বাড়া হয়ে গেছে ডাইনিংয়ে, এসো, ঠিক আছে আমি চললাম। আমি দেখলাম
যিনি আমাকে বরণ করে তুলেছিলেন, মানে বাড়ির জেঠিমা, বড় বউ, উনি আমাকে ডাকলেন। তবে ডাকার ভঙ্গিটা আমার ভালো লাগলো না, ধরন ভঙ্গি খুবই খারাপ। কিন্তু আমি ভাবলাম আমি তো নতুন, হয়তো উনি আমাকে ঠিক মানিয়ে নিতে পারছেন না। আসলে উনি তো আমার সাথে কথাও বলেননি, আর বিয়ের আগে তো ওনাকে আমি দেখিনি আমাদের বাড়িতেও যেতে। হয়তো উনি ছিলেন না, মানে আমি নানা রকম জিনিস মনে মনে ভাবছি। তারপর খিদে তো পেয়েছে, সকাল থেকে আমাকে কেউ জল খাবারও দেয়নি। আমি কোনো রকমে আস্তে আস্তে খুব খুব লজ্জা লাগছে নিজেকে। মানে আমার মনে হচ্ছে না যেটা আমার শ্বশুর বাড়ি, মনে হচ্ছে আমি বহু দূর কোনো আত্মীয়র বাড়িতেও মানুষ এতটা লজ্জা পায় না, এতটা খারাপ লাগে না। আমার এত খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। গেলাম আস্তে আস্তে, দেখলাম আমার শাশুড়ি মা, আমার স্বামী, আমার ভাসুর রীতিমতো তারা ডাইনিংয়ে বসে খাবার শুরু করে দিয়েছে। আমার খুব খারাপ লাগলো দেখে যে আমার স্বামী আমার জন্য অপেক্ষাও করলো না, সে খেতে বসে পড়েছে। আমি যেতে আমাকে শাশুড়ি মা বলল, বৌমা, আমি সাথে সাথে শাশুড়ি মার পায়ে প্রণাম করতে বলল, বৌমা কিছু মনে করো না, শরীরটা খুব খারাপ ছিল তো। বাবু আসলে কি বলো তো, ও না আমার শরীর টরীর খারাপ হলে মানে মা মা বলতে না অন্তর তো আমার মন মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করব, আমার তো ওখানে কিছু বলার জোর চলে না। আমি নতুন বউ, সবে মাত্র আজকে এসছি, একটা দিনও এখনো অতিক্রম হয়নি। যাই হোক, যাকগে, কিছু মনে করলাম না। আর নতুন নতুন পরিবার, হয়তো একটু তো সময় লাগবে সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে। আমি না খাওয়া শুরু করলাম। খাবার ওখানেও দেখলাম মানে খুবই খারাপ লাগলো। সবাই খাচ্ছে যার যার মতো, কেউ কোনো রকমভাবে আমাকে কোনো খাবার নেওয়ার জন্য বলছে না যে তোমার পেট ভরেছে, তোমার কি কোনো কিছু লাগবে, তুমি কি এটা দেবো, খাবে, এরকম কেউই বলল না। আমার যেরকম ইচ্ছা, আমি যতটা পেটে ধরলো, খেতে ইচ্ছা না করলেও খেলাম। আমি কাউকে আর কিছু বললাম না, যাকে নিজের মতো নিজে আমি আমার মতো আমি থাকতে শুরু করলাম। ভাবলাম কতদিন আর থাকতে পারবো জানি না, যদি না টিকতে পারি চলে যাব মায়ের বাড়িতে। দূর, সংসারে নিকুচি করেছে, মনটা যেন সত্যি সত্যি ভেঙে গেল। কোথায় ফুলশয্যা, কোথায় বাড়িতে লোক, কিছুই নেই। যেন আমাকে বিয়ে করার ছিল, বিয়ে করে বাড়িতে নিয়ে এসে সব সম্পূর্ণ হয়ে গেছে। রাতের বেলা একা একা বসে আছি, মানে কি বলবো। আমাকে বড় মা, মানে জেঠিমা আমার স্বামীর, এসে আমাকে বললো, বৌমা তার সুরটা আবার খুব করুণ হয়ে গেছে। ওই সময় আমাকে এসে বললো, বৌমা তুমি শুয়ে পড়ো, আসলে মায়ের শরীর খারাপ তো, ও মাকে ছেড়ে আসবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে আমি ভিতর থেকে দরজা টরজা বন্ধ করে শুয়ে পড়ি। সকালবেলা উঠে আমি আমার বাড়িতে ফোন করলাম। একটা দিন আমি দেখলাম বাড়িতে ফোন করতে, আমার মা বলল, কিরে কেমন আছিস? আমি বললাম আর কেমন থাকবো, শুনবে কেমন আছি? মা বলল, হ্যাঁ বল। খুব কৌতূহল, খুব আনন্দ সহিত মা বলল, বল। মাকে আমি বললাম, মা আমি এই রকম আছি মা, কোন বাড়িতে দেখে বিয়ে দিলে তোমরা? এই তো সেই বাড়ির অবস্থা, মা আর ছেলে একজোট, না স্বামী আমার কাছে আসে আর না তার মা আমাকে তার ঘরে ডাকে। ছেলে আর মা ওপরের ঘরেই থাকে, যা সামলাচ্ছে সেটা ওই বাড়ির বড় বউ, মানে জেঠিমা, সেই সব সামলাচ্ছে। আমি তো নামমাত্র বউ, আমার এখানে আসাটাই বেকার হয়েছে। তো যাই হোক, বলতে আমার মা বলল, না না আসলে আমাকে তোর শাশুড়ি ফোন করেছিল কালকে রাতে, আমি তো তোকে আর রাতে ফোন করিনি, কেন আমি আর কি মুখ নিয়ে ফোন করব বল। আমাকে ফোন করে বলল যে আমার শরীরটা খারাপ, কিছু মনে করবেন না, বাবু আমার কাছে আছে, আপনারা একটুখানি মেয়েটাকে ফোন করে বুঝাবেন, ও যেন খারাপ না মনে করে। আমি বললাম, যেটা তোমাকে বললো শাশুড়ি মা সেটা তো আমাকে উপরে ডেকেও বলতে পারতো, কিন্তু উনি তো, আমি তো বাড়িতে একটা কামরার একটা রুমের মতো পড়ে আছি মা।
আমাকে তো ওনারা উপরেও যেতে দিচ্ছে না, আর নিচে ঘরে কোথাও ঘুরতেও দিচ্ছে না, শুধু বলছে খাও দাও চলে যাও, ওই ঘরে থাকো, ওটা তোমারই ঘর, আমার ঘর, আমাদের না। মা বলল, ও দেখ না ঠিক হয়ে যাবে। রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো, একদম অদ্ভুত ঘটনা। আমি শুয়ে আছি, একটা পায়ের নুপুরের শব্দ আমার ঘর থেকেই হচ্ছে। আমার ঘরে কিন্তু ভিতরে বাথরুমও আছে, আমাকে বাইরে যেতে হয় না। আমি যখন পায়ের নুপুরের শব্দটা শুনতে পাই, আমি ভাবলাম পায়ের নুপুর পরে তো আমি মানে রয়েছি, একটা দিন তো আছি, একটা রাত তো কাটালাম, কিন্তু পায়ের নুপুর পরে এরকম তো আমি শব্দ বা নুপুর পরা কাউকে তো আমি দেখলাম না, বা কেউ তো পায়ের নুপুরের এত শব্দ কোথা থেকে আসছে? কই, আমি তো কাউকে দেখলাম না যে পায়ের নুপুরের শব্দ হচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো, কাকেই বা ডাকবো, কেই বা আসবে, কেউ তো নেই। তারপর ঠাকুরের নাম নিয়ে মাকে স্মরণ করে তারা মাকে আমি চুপচাপ শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার বাথরুমের, ঘরের মধ্যেই বাথরুম বললাম, আমার ওই বাথরুমের দরজাটা নিজে থেকেই দেখলাম খুলে গেল। বাথরুমের দরজাটা খুলে গেল, আমি না তাড়াতাড়ি উঠে বসি। উঠে বসে, ঘরে তো আমার নতুন পরিবার, নতুন ঘর, আমি লাইট জ্বালিয়েই রেখেছি, অন্ধকার করে শুইনি, কিন্তু সেই নিয়ে আমার শ্বশুরবাড়ির লোক কিছু বলেনি। আমি উঠেই তাড়াতাড়ি করে বড় বড় করে চারপাশে দেখতে শুরু করলাম যে কি হলো, কোথায় কে আছো, কে বাথরুমে, কে, মানে জানি না, মানে মন থেকে না ভয়তেই আওয়াজটা যেন বেরিয়ে আসলো। হঠাৎ বাথরুমের ভিতর থেকে একটা করুণ মহিলার কণ্ঠ এলো, ভয় পেও না, আমি বললাম, মানে আমি তো দরজা বন্ধ করে দিয়েছি ভেতর দিয়ে, কে তুমি, কোথা দিয়ে ঢুকলে, কে তুমি, সামনে এসো। আমি ছোটবেলা দিয়ে খুব সাহসী, খুব ডানপিটে ছিলাম। আজকে তার সেই ডানপিটে হওয়ার আর সাহসিকতার পরিচয় দেখিয়ে জোর করে, হয়তো ভয়তেই, আমি বললাম, কে তুমি, সামনে এসো, দরজা তো আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছি, কে তুমি। কেউ কিন্তু সামনে আসলো না, কেউ না, আর কোনো আওয়াজ নেই। কিন্তু খাট থেকে নেবে যে আমি একটা পা বাড়িয়ে বাথরুমের দিকে যাব, সেই যাবার সাহসটা কিন্তু আমার নেই, কোনো মতেই না, সেই সাহসটা পাচ্ছি না যে আমি এগিয়ে যাব। তবুও আমি ভয় 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 আস্তে 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 নামলাম। অনেকটা পরে নেবে আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে আমি দেখলাম, না, বাথরুমে তো কেউ নেই। তাহলে বাথরুমের ভিতর দিয়ে কে কথা বললো? বাথরুমে যদি কেউ না থাকে তাহলে কে বলল যে আমি ভয় পেও না? আমি চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে, মা গো, বাবা গো, কে আছো, তাড়াতাড়ি নামো, আমি ভয় পেয়েছি, আমার ভয় লাগছে, খুব কাঁদি, খুব কান্না করি। তখন উপর থেকে আমার স্বামী নেবে আসে, এসে আমাকে বললো, কি হয়েছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি আমার স্বামীর হাতটা ধরে বললাম, দোহাই আপনার, আপনি আমাকে সকালবেলা আমার মায়ের বাড়িতে দিয়ে আসেন, আমি এই বাড়িতে এক দণ্ডও থাকবো না। আমাকে বললো, কেন, কি হয়েছে কি তোমার? আমি বললাম, কিছু হয়নি, আমি থাকবো না এখানে। আমাকে আবারও বলল, কি হয়েছে? বলতে বলতেই বড় মা, মানে জেঠিমা আসে। তারপর দেখলাম জেঠুমশাই আসলেন, শাশুড়ি মা উপরে দাঁড়িয়ে, লাইট পুরো ঘরে জ্বলে গেল। আমাকে বললো, কি হয়েছে? হ্যাঁ, পাড়াপড়শিকে হাসাবে নাকি নতুন বউ? কি হয়েছে, কি ছুটোছুটি করছো, কান্নাকাটি করছো, চিৎকার করছো, নতুন বউর কি এটা শোভা দেয়? শাশুড়ি মা উপরে দোতলা দিয়ে দাঁড়িয়ে বলছেন, সিঁড়ির কাছে। আমি বললাম, মা, আমি কিছু জানতেও চাই না, বলতেও চাই না, আমি বললেও আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। কালকে সকালবেলা বলবেন আপনার ছেলে যেন আমাকে দিয়ে আসে, আমি আমার মায়ের বাড়ি যেতে চাই, আমি এখানে আপনাদের সাথে থাকতে পারবো না। আমাকে তখন বড় মা, মানে জেঠিমা বলল, এ কি বউ, তুমি নতুন বউ, তুমি কিভাবে কথা বলছো? তোমার মা তোমাকে শেখায়নি শ্বশুর বাড়ি বিয়ের পরে মেয়েদের সব, তুমি চলে যাবে মানে?
কি হয়েছে বলো না। তখন আমি কাঁদতে কাঁদতে সবটা বলি। তখন আমাকে আমার বড় মা, মানে আমার স্বামীর যে জেঠিমা, তাকে বড় মা বলছি, উনি তখন বলল যে দেখো বৌমা, একটা ঘটনা আমাদের বাড়িতে ঘটেছিল আজ থেকে 3 বছর 3.5 বছর আগে। কিন্তু এই ঘটনাটা আমরা তোমাদের বাড়ির লোককে বলেছি, তুমি কি কিছু জানো না? আমি তখন বললাম, কি ব্যাপারে, কি ঘটনা, আমি তো কিছু জানি না। তখন বলল, তোমার বিয়েটা তোমার মামা ঠিক করেছিল, বড় মামা। তোমার বড় মামা তো সব জানে যে তোমার স্বামীর আগে একটা বিয়ে হয়েছিল, সেই বউ সুসাইড করে মারা গেছে। ওর মানসিক রোগ ছিল, যার কারণে ও সংসার করতে পারিনি। ও নিজে নিজে মানসিক রোগে ভুগতে ভুগতে একদিন ও গলায় দড়ি দেয়, ও নিজে সুসাইড করে। তুমি জানো না কিছু? আমার মাথায় যেন কি যে হলো। আমি দুদিনের নতুন বউ, একটা বাড়িতে এসেছি, আমি কি শুনছি। আমি কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে আমার মাকে ফোন করলাম। মা শুনে কাঁদছে। মা বলছি, কি বিয়ে হয়ে গেছিল জামাইয়ের আগে? আমি বললাম, হ্যাঁ মা, তুমি মামাকে ফোন করো। মামার সাথে সাথে কনফারেন্স করলো মামাকে। মামা তখন বলল, কি করবো বল, জামাইবাবুর যা অবস্থা, দেখ, তুই তো সব নেই, সরি। মামা তখন বলল, কি করবো বল, তোদের যা আর্থিক অবস্থা, মেয়েটাও বড় হয়ে যাচ্ছিল, তুই তো একদিন আমাকে বললি যে তাড়াতাড়ি একটা সম্বন্ধ দেখ, মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। যার কারণে আমি ভাবলাম যে ওই বাড়িতে গেলে ও ভালো থাকবে, তাই জন্য আমি ওখানে সম্বন্ধ দেখেছি। আসলে আমি তোদের বলিনি, কি হবে বলে বল, আর ওখানেও ভালোই থাকবে, কি হয়েছে বলতো। আমার মা তখন আমার মামাকে বলল, আমি কেস করব, আমি তোর নামে কেস করব, তুই এরকম করে আমাদের কেন ফাঁসালি? তোর সাথে আমাদের কি শত্রুতা ছিল রে দাদা? তুই কিছু না বলে তুই একবার তো বিয়ের আগে বলতে পারতিস যে জামাইয়ের আগে বিয়ে হয়ে গেছিল, ওর বউ সুসাইড করে মারা গেছে। আরে এখন তো ভূত প্রেতের ব্যাপার, ওদের বাড়িতে আগের বউর আত্মা আছে। তখন মামা শুনে বলছে, কি আত্মা আছে? কি বলছিস? ওরা তো এইসব বলেনি আমাকে। আমি বললাম, দেখ, তাড়াতাড়ি যা মেয়ের বাড়িতে, যা হয় তুই কর, আমার মেয়েকে ভাই নিয়ে আয়, আমি নালে পরে পুলিশ থানা করব। আমার মা বাবা প্রচণ্ড রেগে যায়, বাড়ির লোক সবাই। তখন আমার মামা আসে, তারপর মা বাবা আসে, পাড়ার লোক সবাই ভাবছে কি ব্যাপার। যখন সবাই আসে তখন ওর মা, ছেলের মা বলছে, দেখুন, আপনাদেরকে তো, মানে মামাকে বলছে, আপনাদেরকে তো সব জানিয়েছি, আপনি তো সব জানেন, আপনার যদি মনে হয় মেয়েকে নিয়ে যাবেন চলে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তখন আমাদের যে ঘটনা বলে বাপলি, তার কাকিমা কিন্তু সেই দিন ওই বাড়ি ত্যাগ করে। কাকিমা কিন্তু জীবনে আর বিয়ে করেনি, কারণ ওনার যে ভয়টা মনে হয়ে যায় না, উনি আর বিয়ে করার দ্বিতীয় সাহস পাননি। ওই যে উনি দুদিন সংসার করে ওখান থেকে বেরিয়ে চলে আসে, বলে আমি ওখানে থাকলে হয়তো মারা যেতাম, কারণ কেউ তো একটা ছিল, কারণ যদি কিছু না ঘটতো ওই কাকিমার সাথে, তাহলে কাকিমা তো রাতের বেলা চিৎকার করে কান্নাকাটি করতো না, ভয় না পেলে, আর কাকিমাকে ওখান থেকে বেরোতে আসতে হতো না, কাকিমা হয়তো ওখানেই সংসার করতো। কিন্তু কাকিমার যে স্বামী, মানে কাকু, সে কিন্তু নিতে এসেছিল, কাকিমা যায়নি। সে বলেছিল যে তুমি চলো, আর ভয় পাবে না, আমি কোনো ওঝা টোঝা নিয়ে এসে বাড়ি বন্ধন করব, তুমি চলো, কিছু হবে না। কিন্তু কাকিমা বলেছে যে না, কারণ কাকিমা নিজে তো ঠকেছে। আজকে বাড়িতে নিয়ে যাবে, বাড়ি বন্ধন করবে, যা করবে, যা হবে হবে, কিন্তু নিজে তো ঠকলো, নিজে তো না জেনে ঠকেছে। একটা বিবাহিত ছেলে সেখানে গিয়ে আবার কাকিমা সংসার করবে, এটা কি কখনো হতে পারে? কাকিমা কিন্তু জাননি। বাবলি আমাদের জানায়, দিদিভাই, এটা আমার কাকিমার বলা একটি সত্য ঘটনা, আমি তোমাকে শেয়ার করলাম, ভালো লাগলে তুমি ঘটনাটা শেয়ার করো। আর এই ঘটনাটা সত্যতা আমি কিন্তু কাকিমার সাথেও কথা বলেছি। দেখো, মানুষে কত ধরনের হয় বলো তো। মাঝখান দিয়ে একটা মেয়ের সংসার জীবন সব নষ্ট হলো। সেই মেয়েটা আজকে ভাবো 2005 সালে বিয়ে হয়, আজকে 2025, এতটা একটা লং টাইম
সেই মেয়েটা বুড়ো হয়েই রইলো। আজকে তার বয়স হয়েছে, আর আজকে না সে বিয়ে করবে, না তার বিয়ে করলেও সে আর জীবনের প্ল্যানিং তো করতে পারবে না। আর কাকিমা কোনোদিন বিয়েও করবে না। আমাদের বোনকে আমি বলেছিলাম যে কাকিমাকে বলো যা হয়েছে হয়েছে, এরকম অনেকেই কিন্তু অনেক এজেটে হয়ে গেলেও বিয়ে করে, কিন্তু আমাদের বাপলি বোন বলল না দিদিভাই, আমার কাকিমা আর বিয়ে করবে না। কারণ কাকিমার ওই যে 2টো দিন নতুন শ্বশুর বাড়িতে যা অভিজ্ঞতা হয়েছে, কাকিমা বলে সারা জীবন ওই মনে করেই আমার জীবন কেটে যাবে। এবার আমি তোমাদের কমেন্ট পড়বো। এবার কমেন্ট পড়ার আগে আজকের প্রশ্ন আবারও মনে করে দিচ্ছি, যারা প্রশ্নের উত্তর দেবে আমি তাদেরই কমেন্ট পড়বো, মানে নামগুলো বলবো, ঠিক আছে? তো আজকের প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে বাবলি যে ঘটনাটা পাঠায়, তার যে কাকিমার, সেই কাকিমার আদি বাড়ি কোথায় ছিল? আমি ঘটনায় কিন্তু নাম বলেছি, বলবে, ঠিক আছে? দেখি কারা কারা উত্তরে পারো দিতে সঠিক। তাহলে চলো এবার আমরা কমেন্টে পড়ে নিই। চলো, কমেন্ট পড়ার আগে আমি এটাকে নিজে আগে সেট করে নিই, নাহলে তো আমি কমেন্ট তোমাদের পড়তে পারবো না, এক হাতে নিয়ে আমার অসুবিধা হবে। তো এখানে আমি মাইকটা লাগিয়ে নিলাম। এবার আমি তোমাদের সামনে কমেন্টগুলো পড়বো। চলো দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো, এখন পড়বো তোমাদের সামনে, দেখি। আচ্ছা, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরই কিন্তু নাম আমি পড়ছি, আর যারা যারা এমনি কমেন্ট করেছো আমি তাদের কিন্তু নাম এখানে রিভিল করছি না, কারণ তারা হয়তো ঠিক মতো শুনোইনি, শুনলে এবারে তো বারবার বলে দিই, তোমরা উত্তর তো দিতেই পারতে। আচ্ছা, শ্রেয়া বলেছে আমার বর্ষাকাল আর শীতকাল ভালো লাগে, মানে শ্রেয়া আমার ঘটনাটা মনোযোগ সহকারে শুনেছে। আচ্ছা, তারপর রীতা বেরা সঠিক উত্তর দিয়েছে। তারপর আমাদের সঠিক উত্তর দিয়েছে বনশ্রী দে দিদিভাই, বলেছেন আমার গরমকাল ভালো লাগে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো মৌয়া পাল, একদম সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা মৌয়া, তুমি বলেছো মা অসুস্থ বলে কদিন তোমার ঘটনা শোনা হয়ে ওঠেনি, আজ এই এখন শুনলাম। তুমি জানতে চেয়েছো কোন ঋতু আমার পছন্দ। আমি বলবো বাঁচতে হলে সব ঋতুই প্রয়োজন, তবে অতিরিক্ত কোনোটাই ভালো লাগে না। অবশ্যই, কিন্তু দেখো, খাওয়াও তো অতিরিক্ত ভালো না, কোনো কিছুটাই জীবনে অতিরিক্ত ভালো না, তবুও একটাকে অবলম্বন করে আঁকড়ে আমাদের বাঁচতেই হয়। তাই জন্য তোমার উত্তরটা, যদিও এটা সঠিক উত্তর হয়নি, তবু আমি বলে দিলাম নামটা, ঠিক আছে? বাট এটা কোনো উত্তর হলো না, ঠিক। আচ্ছা, তারপর আমাদের সন্তুর দুনিয়া ঠিক কথা বলেছে, শীতকাল ওর খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, কারেন্ট থাকুক না থাকুক তাও ঘুমানো যায়, দেখেছো কি বুদ্ধি। আচ্ছা, তারপরে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, ও একদম মানে সঠিক উত্তর দিয়েছে, বলেছে হাই সোনা দিদিভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, বিন্দাস আছি। আজকের 2টো ঘটনা বেশ দারুণ ছিল, আর আমার রেনি সিজন ইজ মাই ফেভারিট সিজন, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই সিজনটাও আমার খুব গরমের থেকে গরম চা আর তার পকোড়া বেগুনি স্ন্যাক্স হিসাবে এনজয় করতে পারি। লাভ ইউ দিদিভাই, লাভ ইউ বনু, জয় বড় মায়ের জয়। তারপরে আমাদের কমেন্ট করেছো, দেখি কে, গঙ্গা বৈরাগী বলেছো শীতকাল। আচ্ছা, পিঙ্কি বলেছো শীতকাল, আমার মতো সব। আচ্ছা, তারপরে পাপ্পু দে ভাই বলেছো দিদিভাই আমি 23 মিনিট থেকে শুনছি এবং 23 নম্বর লাইক করলাম। আচ্ছা, আহা, কমেন্টটা ভুল হয়ে গেল পড়াটা ভাইয়ের, কেন ভাই তো এখানে বলেনি। আচ্ছা, সানিয়া মণ্ডল বলেছে শীতকাল। আচ্ছা, বোন মানে আমারই মতো। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো গীতিকা বিশ্বাস, বলেছো উইন্টার ভালো লাগে সোনামা। আচ্ছা, ইমতাইজ হোসেন বলেছেন বসন্তকাল খুব ভালো লাগে, রোমান্টিক কাল। হ্যাঁ, অবশ্যই বসন্তকালও ভালো। আচ্ছা, পাপ্পু দেব ভাই বলেছে শীতকাল, না ঠিক আছে। আচ্ছা, আনিস গুপ্তা বলেছে আমার শীতকাল ভালো লাগে, প্রীতি গুপ্তা। আচ্ছা, তারপরে আমাদের কে আবার দেখি, আচ্ছা রুবেল বলেছে শীতকাল, ঠিক বলেছে। চিরঞ্জিত চ্যাটার্জি
বলেছে আমার উইন্টার ফেভারিট। আচ্ছা, আমি কিন্তু চিরঞ্জিত চ্যাটার্জি যখন কমেন্ট করে কালকে, তখন কিন্তু আমি ফোনে দেখছিলাম তোমাদের কমেন্টগুলো, তখনই দেখেছি, অনেক আগে আগে কমেন্ট করেছো। তারপর পারভিন সুলতানা বলেছে দিদি তুমি খুব ভালো, আমারও সমুদ্র খুব ভালো লাগে। আচ্ছা, প্রদীপ দাস মানে আগের দিনের ঘটনা শুনে পরের ঘটনায় কমেন্ট। তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা, বলেছো শীতকাল আমার প্রিয়, তোমার সাথে আমার খুব মিল আছে, তোমারও সমুদ্র প্রিয় আমারও সমুদ্র প্রিয়। হ্যাঁ, তারপরে আমাদের কমেন্ট করেছে দেখি কৃষ্ণাধারা। কৃষ্ণাধারা বলেছে আমার শীতকাল ভালো লাগে, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় বোন। তারপর কাজল বলেছে, কাজল সাহা শীতকাল ভালো লাগে কারণ কম্বলের ভেতরে শুয়ে থাকতে ভালো লাগে। আচ্ছা, মানে ফাঁকিবাজ, কাজ করতে ভালো লাগে না। আমাদের হৃদয় আইস, হৃদয় না হারদাইস আইস ট্রাভেলিং ব্লগ, আচ্ছা বলেছে শরৎ শীত বসন্ত, ওরে বাবা একটা না ভাই, 3টে ঋতু ভালো লাগে। তারপরে সেবা ভৌমিক দিদিভাই বলেছেন আমি ছত্তিশগড়ে থাকি, আমার উইন্টার সিজন খুব পছন্দ। আচ্ছা দিদিভাই। তারপর সমীর বিশ্বাস বলেছে আমার দিদিভাই শীতকাল আর বর্ষাকাল খুব প্রিয়। আচ্ছা, সুদীপ বুল দাস বলেছে শীত খুব প্রিয়, ভালো লাগে দিদিভাই। আচ্ছা, টুম্পা ব্যানার্জি বলেছে বলরাম দাদার ঘটনা, আচ্ছা আর কি গরম সুন্দর ছিল, ভয়ের ছিল, সব থেকে সুন্দর ছিল তোমার বলার ধরন, ভালো থেকো। আচ্ছা টুম্পা, তুমিও খুব ভালো থেকো। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে তমাল মণ্ডল, এই ঠান্ডায় লেপ মুড়ি দিয়ে শুনে নিলাম, আমার ঠান্ডা খুব ভালো লাগে। আচ্ছা, আমি ভাবলাম মনে হয় আবার কমেন্টটা ভুল করে বললাম, যে বলিনি কোন কালটা ভালো লাগে, কোন ঋতুটা, তারপর দেখলাম না শীতকাল এক ক্লাস বলেছে। তারপরে আমাদের কমেন্ট করেছো আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো ঘটনাগুলো, বিশেষ করে 2 নম্বর ঘটনাটা, ধন্যবাদ দিদি। আর দিদি আমার শীতকাল খুব ভালো লাগে, ভালো থাকবেন সব সময়, তুমিও খুব ভালো থেকো ভাই। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো সুজাতা দাস দিদিভাই, দুটো ঘটনা খুব ভালো লাগলো বনু, সাথে প্রচুর রেড হার্ট দিয়েছো, এই দেখো প্রচুর, এই যে বড়টা। হ্যাঁ, আর বলেছো যে আমার বসন্তকাল ভালো লাগে। আচ্ছা, তারপর রূপসা সেট বলেছো দিদি তোমার দুটো ঘটনাই খুব ভালো লাগলো, আর আমার শীতকাল ও শরৎকাল দুটোই ভালো লাগে। আচ্ছা, জলি হাজরা দিদিভাই বলেছো সত্যি খুব ভয়ঙ্কর লাগলো ঘটনাগুলো বনু, তার সাথে খুব ভালো লাগছে ঘটনাগুলো, ভালো থেকো সুস্থ থেকো। লাভ ইউ টু, লাভ ইউ টু। তুমি বলোনি, আমি ভুল করে পড়ে ফেললাম। আচ্ছা, তারপরে আমাদের প্যান্থার গেমিং বয়টি বলেছে এখন ব্যাঙ্গালোর থেকে তোমার ঘটনা শুনছি শোনাবোন, শীতকাল আমার ভালো লাগে, খেতেও আরাম শুতেও আরাম, ভালো থেকো শোনাবোন। আর অনেকগুলো রেড হার্ট দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের কমেন্ট পড়া আজকের মতো শেষ। 2-3 জনের নাম আমি শুধু এখানে বলিনি, কারণ তারা আমার প্রশ্নের উত্তর দেয়নি, আর আমি বলে দিয়েছি প্রশ্নের উত্তর যারা দেবে আমি তাদেরই কিন্তু কমেন্ট করবো, কারণ যারা প্রশ্নের উত্তর দেবে আমি মনে করব তারাই আমার ঘটনা মনোযোগ সহকারে শোনে, আর যারা আমার প্রশ্নের উত্তর দেবে না আমি এটাই মনে করতে পারি যে তোমরা আমার ঘটনা মন দিয়ে শোনো না, তাই জন্য তোমাদের নাম আমি রাগে পড়লাম না। তাহলে চলো এখনের মতো আসছি, আর অবশ্যই আজকের প্রশ্নের উত্তরটা কিন্তু দিও, না যদি শুনে থাকো আবার শোনো। এখনের মতো আসছি, লাভ ইউ টু, টাটা, গুড নাইট।